আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কাদের জন্য? এটাকে মির্জা ফখরুলের জন্য, বা ববি হাজ্জাজের জন্য, না সে পার্থর জন্য? এটা এই এই বৈষম্য বিরোধী ছাত্র নাহিদ, আসিফ, তারপরে সার্জিস, হাসনাত, তাদের ত্যাগ তিতিক্ষা, আরো অসংখ্য ছাত্র যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। তারা বুকের অনেক, আমাদের আবু সাইদের মতো ছেলে বুকের রক্ত ঢেলে দিয়েছে, অনেক, প্রায় 1400 মানুষ, 1400 ছাত্র বুকের রক্ত ঢেলে দিয়েছে। সুতরাং তাদের অগ্রাধিকার আগে কাউকেই নেওয়া উচিত ছিল না। আর যদি একটি দলের একজন প্রতিনিধি নিতে হতো, তাই মনে করে নাহিদকে নেওয়া উচিত ছিল, আর কারো দেওয়া উচিত ছিল না। জামাত ইসলামের নায়েবে আমির শ্রদ্ধেয় ডাক্তার তাহের, তার বা মির্জা ফখরুল সাহেব, এদের কোনো প্রয়োজন ছিল না। নিশ্চয়ই প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া ইউনূস সাহেব কোনো কাজ করবে বলে আমি মনে করি না। প্রধান উপদেষ্টার নিউ ইয়র্ক সফরকে আপনি কিভাবে দেখছেন? এবং আমরা দেখছি যে একাধিক রাজনৈতিক দল সেখানে আছে, সার্বিক এই বিষয়টি নিয়ে আপনি কি মনে করেন বা কি দেখছেন? ধন্যবাদ আলী সাহেব। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, আমার খুবই একজন প্রিয় ব্যক্তিত্ব, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রতি বছরের যেমন মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান জাতিসংঘের সাধারণ অধিবেশনে যান, এইবারও তিনি যাচ্ছেন। গতবারও গিয়েছিলেন, এইবার উনি গিয়েছেন এবং উনি ভাষণও দিবেন। এবং ওই দিনই কিন্তু মোদিরও ভাষণ দেওয়ার কথা, পাকিস্তানের প্রধানমন্ত্রীরও ভাষণ দেওয়ার কথা, এবং ইসরায়েলের যে কুখ্যাত কসাই বেনিয়ামিন নেতানিয়াহু, সেও কিন্তু ভাষণ দিবে। সুতরাং ওই দিনটি খুব বিশেষ তাৎপর্যপূর্ণ জাতিসংঘের সাধারণ অধিবেশনের জন্য। ওখানে হয়তো পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে প্রচুর কথা কাটাকাটি হবে, তারপরে ইসরায়েলকে নিয়ে কথা কাটাকাটি হবে। খুব উত্তপ্ত একটা আসর বসবে সেদিন, খুব জমকালো আসরই বসবে। পৃথিবী বিশ্বব্যাপী সবাই এটাকে এনজয় করবে আমি মনে করি। তো আমাদের ইউনূস সাহেব তো খুব সুন্দর করে কথা বলেন। আশা করি এবারও খুব দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা তুলবেন, আমাদের সমস্যার কথা তুলবেন, রোহিঙ্গার সমস্যার কথা তুলবেন। রোহিঙ্গা আমাদের একটা বিরাট বোঝা হয়ে দাঁড়িয়েছে, আমাদের জন্য একটা বিষ ফোড়ার মতো হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গার সমস্যার সমাধান আমি আশা করি ইউনূস সাহেব যদি এটাকে শেষ করে যেতে পারতেন, তবে আমি সবচেয়ে বেশি খুশি হতাম। কারণ রোহিঙ্গারা খুবই একটা খারাপ জাতি। আমি মক্কা মদিনায় তাদের ব্যবহার দেখেছি। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে গিয়ে তাদের জিজ্ঞেস করলে বলে আমরা তো বার্মিস, আমরা বার্মার লোক, কিন্তু বাংলাদেশের পাসপোর্ট নিয়ে যাচ্ছে তারা। তো এদের যত দ্রুত সম্ভব এই দেশ থেকে বিতাড়িত করা যায়, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করেছিলেন, দেশনেত্রী খালেদা জিয়া করেছিলেন, আমরা কেন পারছি না? হাসিনা নোবেল পুরস্কার পাওয়ার আশায় তাদেরকে আশ্রয় দিল, কিন্তু এই আশ্রয় দেওয়াটা আমাদের জন্য যে কত একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যেটা চিন্তাই করা যায় না, বিশাল বোঝা। এটার একটা আমি মানে আল্লাহর কাছে প্রার্থনা করি যে ইউনূস সাহেব যাতে এই সমস্যাটার সমাধান করে দিয়ে যেতে পারেন। আর উনি সঙ্গে নিয়ে যাচ্ছেন 3টি দলের 4 জন রাজনীতিবিদকে। যদি আমি এনসিপির কথাই আসি, এনসিপি যিনি গিয়েছেন আক্তার হোসেন, তারপরে আমি নাহিদ সাহেবকে নিয়ে গেলে আমি বেশি খুশি হতাম। আক্তার হোসেন অবশ্য যতগুলো হচ্ছে, বৈঠক হচ্ছে, সেখানে কিন্তু আক্তারই প্রতিনিধিত্ব করছে এনসিপির। তারপরে নাহিদ সাহেব গেলে খুব ভালো হতো। তো এখন কথা হচ্ছে যে প্রশ্ন দাঁড়ায়, সবাই প্রশ্ন করে যে কেন এই ইউনূস সাহেবের মতো বিশ্বজয়ী একজন নোবেল পুরস্কার জয়ী একজন সরকার প্রধান, তার কি দরকার ছিল এই রাজনীতিবিদদের নিয়ে যাওয়া? সেখানে পররাষ্ট্র উপদেষ্টা যেতেন বা অন্যান্য উপদেষ্টা যেতেন, যাদের যাদের প্রয়োজন আছে। কিন্তু আমি দেশবাসীর মতো আমারও প্রশ্ন যে এনাদেরকে নিয়ে যাওয়াটার কি দরকার ছিল? গতকালকে একটা প্রোগ্রামে বক্তব্যে মাহমুদুর রহমান মান্না বলেছেন যে ইউনূস ওনার ছাত্র হয়, ওনারা শিক্ষক স্যার সম্পর্ক, তো উনি বলেছেন আক্ষেপ করে যে স্যার কেন আমাকে দেখে না, আমাকে কি নিয়ে যেতে পারতো না? এনসিপির নেতা নিয়ে যেতে হবে যাদের নিবন্ধন নাই। আমি মনে করি যদি আগের বার যখন উনি গেলেন তখন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্রদের নিয়ে গিয়েছিলেন। যদিও এটা একটু বড় ভুল ছিল যে মাহফুজ আলমকে তিনি মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন, কারণ মাস্টার মাইন্ড আরো অনেকে ছিলেন। তো আন্দোলন তো একজনের বুদ্ধিতে হয় না, বিশাল একটা গণ অভ্যুত্থান, বিপ্লব হয়ে গেছে। একজনের
বুদ্ধি দিয়ে সেটা এই বিপ্লব সম্ভব ছিল না। হাসিনার মতো একটা খুবই ক্ষমতাধর সরকার প্রধানকে সরানো এটা অনেক কঠিন ব্যাপার ছিল, অনেক জটিল ব্যাপার। তো আমি এখনো মনে করি যদি একটি দলকে নিয়ে যাওয়া হতো তাহলে সেটা হতো এনসিপি। মাহমুদুর রহমান মান্না সাহেব যদি ওনাকে নিতে হতো তাহলে জুনায়েদ সাকি কি করেছে, তারপরে আরো লেবার পার্টির কি একজন নাম আছে, ওই ভদ্রলোক কি করেছে, অনেক অনেক নেতা আছে, অনেকে আছেন। তারপরে হেফাজত, খিলাফত মজলিস, চরমনায়ের পীর সাহেব, ওনাদেরকে নিতে হতো। যদি একটি দলের নেতাকে নিতে হয় তাহলে এনসিপি নেতা নিতে হয়। প্রশ্ন আসবে এটা আপনারা কি বললেন? এই জন্য বললাম যে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি কাদের জন্য? এটাকে মির্জা ফখরুলের জন্য বা ববি হাজ্জাজের জন্য না সে পার্থর জন্য? এটা এই বৈষম্য বিরোধী ছাত্র নাহিদ, আসিফ, তারপরে সার্জিস, হাসনাত, তাদের ত্যাগ তিতিক্ষা, আরো অসংখ্য ছাত্র যে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে কিন্তু এই দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। তারা বুকের অনেক, আমাদের আবু সাইদের মতো ছেলে বুকের রক্ত ঢেলে দিয়েছে, অনেক প্রায় 1400 মানুষ, 1400 ছাত্র বুকের রক্ত ঢেলে দিয়েছে। সুতরাং তাদের অগ্রাধিকার আগে আমরা কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি কাদের জন্য? এই ছাত্রগুলোর জন্য। তো সেখানে আমি মনে করি যদি নিতে হয় তাহলে এনসিপিকে শুধু নিতে হতো। অবশ্য তার প্রয়োজন ছিল না, কারো প্রয়োজন ছিল না। ইউনূস সাহেব একাই যথেষ্ট। বিশ্বের সবার সঙ্গে কিভাবে ম্যানেজ করতে হবে, কিভাবে ট্যাকেল করতে হবে বিশ্ব নেতাদের, ইউনূস সাহেব ভালো করে জানেন সেটা। তো সুতরাং কাউকে নেওয়া উচিত ছিল না। আর যদি একটি দলের একজন প্রতিনিধি নিতে হতো তাই মনে করি নাহিদকে নেওয়া উচিত ছিল, আর কারো দেওয়া উচিত ছিল না। জামাত ইসলামের নায়েবে আমির শ্রদ্ধেয় ডাক্তার তাহের, তার বা মির্জা ফখরুল সাহেব, এদের কোনো প্রয়োজন ছিল না। নিশ্চয়ই প্রয়োজন আছে, প্রয়োজন ছাড়া ইউনূস সাহেব কোনো কাজ করবে বলে আমি মনে করি না। জামাত সহ 7টি দলের আন্দোলন শুরু হয়েছে, যুগপৎ আন্দোলন। সেই আন্দোলনে এনসিপি নাই, তাহলে রাজনীতিতে কি করতে যাচ্ছে? এর আগে তো এনসিপি তাদের সঙ্গে ছিল বলে আমরা জানতাম। এনসিপি তাহলে কি বিএনপিতে বা অন্য কোনো সংগঠনে যাবে কিনা? আসলে এনসিপির একটা বিশেষ বক্তব্য আছে ব্যাপারে, গণ অধিকার পরিষদেরও বক্তব্য আছে, এবি পার্টির একটা বক্তব্য আছে। যুগপৎ আন্দোলন যাচ্ছে না ঠিকই, কিন্তু দাবি দেওয়া তো একই। সেই জুলাই সনদ বাস্তবায়ন করা, খেলাফত মজলিসের দেখলাম যে তাদের যে আমির খুব স্পষ্টভাবে বলছে যে জুলাই সনদ এর আইনি ভিত্তি দিতে হবে। কারণ আপনি যদি আইনি ভিত্তি না দেন তাহলে একটি সরকার এসে এই যে যারা জুলাই আন্দোলন করছে তাদের বিভিন্ন বিপদে ফেলে দিতে পারে। সেটি হচ্ছে উৎকণ্ঠার বিষয় এই ছাত্রদের জন্য বা সবার জন্য, যারা এই জুলাই অগাস্টের আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে। সুতরাং এই জুলাই সনদ আইনি ভিত্তি থাকতে হবে, যাতে অন্য কোনো দল ক্ষমতায় এসে তাদেরকে বিপদে ফেলতে না পারে, জুলাই সনদকে আবার ক্যান্সেল করে দিতে পারে, বা আবার আইনি জটিলতায় জুলাই সনদ নষ্ট হয়ে যেতে পারে। এই জুলাই অগাস্টের বিপ্লব এটা অতি অসাধারণ একটা বিপ্লব। আপনি দেখেন, আমরা ফরাসি বিপ্লব নিয়ে কথা বলি, আমরা ইরানিয়ান বিপ্লব নিয়ে কথা বলি, কিন্তু বিশ্ব এখন কিন্তু দেখছে যে বাংলাদেশের যে বৈষম্য বিরোধী আন্দোলন জুলাই অগস্ট হয়েছে সেটাকে তো তারা উদ্ধৃতি দিয়ে কথা বলছে। এখন আর ফরাসি বিপ্লব, ইরান বিপ্লব নিয়ে কথা বলছে না, এখন বাংলাদেশের যে বিপ্লব, এই বিপ্লব নিয়ে কথা বলছে। সুতরাং এই জুলাই সনদ বাস্তবায়ন করা, আইনি ভিত্তি দেওয়া, এটা হলো সব দলের দাবি। কিন্তু এনসিপি, এবি পার্টি এবং গণপরিষদ, গণসংহতি পরিষদ, এরা কিন্তু আলাদাভাবে একই দাবি আলাদাভাবে রাজনীতি করছে। সুতরাং ওরা, আমার মনে হয় না কোনো দলে যোগদান করবে এনসিপি, প্রশ্নই আসে না। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত সাথে। আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন,
সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।